নিরামিষ রান্নার কথা উঠলেই অনেকের মাথায় চিন্তা পড়ে যায় কি রান্না করব, কোপ্তা, পনির নাকি মিক্সড ভেজ। তো এইসব করতেই হবে তার কিন্তু মানে নেই। বাড়িতে থাকা সামান্য কিছু সবজি ও মশলাপাতি দিয়ে যদি খুব সহজেই কোনো রেসিপি বানিয়ে ফেলা যায়, তার থেকে সহজ আর কী আছে। নমস্কার বন্ধুরা, জয়ীর রান্নাঘরে সবাইকেই স্বাগত। প্রথমে সমস্ত সবজিগুলোকে ধুয়ে নেওয়ার পর আলুগুলোর খোসা ছাড়িয়ে নিচ্ছি। আলুগুলোকে এমনভাবে কাটবো, খুব বেশি মোটাও নয় আবার খুব বেশি পাতলাও নয়। তবে আলুগুলোকে খুব বেশি মোটা করে কাটলে কিন্তু সেদ্ধ হতে সমস্যা হবে, কেননা আমি এখানে পুরো রান্নাটাই জল ছাড়াই রান্না করব। খেতে তাই ভীষণই টেস্টি হয়। আলুগুলোকে কেটে নেওয়ার পরও কিন্তু আমি আরেকবার ধুয়ে নেব, কেননা আলুর মধ্যে স্টার্চ থাকে, তাই যত ভালো করে ধুয়ে নেব ততই আমাদের শরীরের পক্ষে উপকারী। আলুগুলোকে ধুয়ে তুলে নেওয়ার পর এবার আমি বাকি সবজিগুলোকে কেটে নেব। বেগুনটা কেটে নিচ্ছি। সমস্ত সবজিগুলোকে কিন্তু আমি যেভাবে কাটছি ওইভাবে কাটবেন। দেখুন বেগুনটার মধ্যে কীরকম পোকা, যে দিকটা পোকা ওটা বাদ দিয়ে দিলাম, বাকি অংশটাকে আমি কেটে নিচ্ছি। তাই বেগুনটাকেও যতই আমরা সবজি কাটার আগেই ধুয়ে নেয় না কেন, আমি সবজি কিন্তু কাটার পরও ধুয়ে নিই। এই যে পোকাটা আছে আমার একটু কেমন লাগছিল তাই ধুয়ে রেখে দিলাম। আর উচ্ছেগুলোকে কিন্তু এইভাবে 4 টুকরো করতে হবে, মানে সবজিগুলো একটু মোটা মোটা থাকবে আর আলুটা একটু পাতলা করে কাটতে হবে। তো সমস্ত সবজি আমি কেটে নিয়েছি। এরপর আমি বাদামগুলোকে বেটে নেব। বাদাম বলতে আমি এখানে চীনা বাদাম নিয়েছি। চীনা বাদামের পরিবর্তে আপনারা পোস্তও নিতে পারেন। শিলনোড়াতে বেটে নিচ্ছি, কারণ আমি বাদামগুলোকে খুব বেশি পাতলা করে বাটবো না। আর মিক্সিতে দিলে একটু পাতলা করে বাটতে হয়, কেননা মিক্সিতে দেওয়ার পরে জল দিয়ে বাটতে হয়। আর খুব বেশি পাতলা হয়ে গেলে রেসিপিটা কিন্তু ঝরঝরে হবে না, খেতে ভালো লাগবে না। আর চীনা বাদাম দিলে কিন্তু এই রেসিপিটির টেস্ট খুব ভালো হয়। এই দেখুন আমার বাটা প্রায় কমপ্লিট। আর এইভাবে খুব বেশি মিহি করে কিন্তু আমি বাটিনি, একটু দানা দানা থাকবে এরকমভাবে আমি বেটেছি। বাড়িতে ছোট বড় অনেকেই উচ্ছে পছন্দ করে না, কিন্তু এরকম একটি রেসিপি যদি বানিয়ে দেন তাহলে দেখবেন উচ্ছের তরকারি বলে বুঝতেই পারবে না, চেটে পুটে কিন্তু খেয়ে নেবে। কড়াইতে সর্ষের তেল দিয়ে দিলাম। সর্ষের তেলের পরিবর্তে আপনারা রিফাইন অয়েলও ইউজ করতে পারেন। আমি এখানে হাফ চামচ 5 ফোড়ন দিয়ে দিলাম। এরপর আমি উচ্ছেগুলোকে দিয়ে দেবো। উচ্ছেগুলোকে দিয়ে ঢাকনা দিয়ে আর গ্যাসের ফ্লেমকে একেবারে মিডিয়াম টু লোতে রেখে ভালো করে ভেজে নেব। আর অল্প একটু নুন হলুদ দিয়ে দিলাম। নুন হলুদ দিয়ে দিলে উচ্ছেটা খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। আর জল দিয়ে কিন্তু সেদ্ধ করা যাবে না, অল্প একটু তেল দিয়েছি, তেলের মধ্যেই উচ্ছেটা কিন্তু ঢাকনা দিয়ে সেদ্ধ করে নিতে হবে। উচ্ছেটা হালকা সেদ্ধ হয়ে এলে ওর মধ্যে আমি আলুগুলোকে দিয়ে দেবো। এই রেসিপিটি সবসময় একেবারে মিডিয়াম টু লো আঁচে রান্না করবেন, আর ঢাকনা দিয়ে বারবার নেড়ে নেড়ে কিন্তু এই রেসিপিটি রান্না করতে হবে। যেহেতু জল ব্যবহার করছি না, তাই বারবার নাড়তে নাড়তেই কিন্তু রেসিপিটি তৈরি করতে হবে। এই দেখুন উচ্ছেগুলো অর্ধেক সেদ্ধ হয়ে গেছে। এবার এর মধ্যে আমি আলুগুলো দিয়ে দেবো। উচ্ছেটাকে যদি পুরো সেদ্ধ করে নিই তাহলে কিন্তু একেবারেই ঘেটে যাবে, তখন কিন্তু উচ্ছেগুলোকে খুঁজেই পাওয়া যাবে না। তো আলুগুলোকে দেওয়ার পর গ্যাসের ফ্লেমকে কিন্তু মিডিয়ামেই রাখতে হবে। এবার ঢাকনা দিয়ে নেড়ে নেড়ে রান্নাটি করতে হবে। যেহেতু আমি প্রথমেই নুন হলুদ দিয়ে দিয়েছি, তাই আর নুন হলুদ দেওয়ার দরকার নেই। যদি প্রয়োজন মনে হয় লাস্টের দিকে আপনারা টেস্ট করে নুনটা আর একটু দিতে পারেন। আর রেসিপিটি যেহেতু একটু মিষ্টি মিষ্টি হবে, কেননা চিনাবাদামগুলো তো মিষ্টি, তাই রেসিপিটি কিন্তু মিষ্টি মিষ্টি লাগবে। আর তেতোটা অতটা বোঝাই যাবে না এই রেসিপিটিতে। এই দেখুন লো ফ্লেমে ঢাকনা দিয়ে নাড়তে নাড়তে আলুগুলো দেখুন খুন্তি দিয়ে কেটে দিলাম, কেটে যাচ্ছে, তার মানে অর্ধেকটা সেদ্ধ হয়ে গেছে। এবার আমি বেগুনগুলোকে দিয়ে দেবো। আর বেগুন দেওয়ার পর ঢাকনা দিয়ে মিডিয়াম আঁচে এইভাবে আমি নেড়ে নেড়ে ভেজে নেব। বেগুনগুলো যখন দেখবো সেদ্ধ হয়ে গেছে তখন কিন্তু আমি বাদাম বাটাটা দেবো। তো বারবার এইভাবে ঢাকনা খুলে খুলে নাড়তে হবে, নাহলে কিন্তু নিচের দিকে লেগে যেতে পারে। আপনারা দেখলেই বুঝতে পারবেন উচ্ছে তো সেদ্ধ হয়ে গেছে, আর আলুগুলোও সেদ্ধ প্রায় হয়ে আসবে। বেগুনের মধ্যে তো অল্প জল থাকে, সেই জলেই কিন্তু আলু উচ্ছে সবই সেদ্ধ হয়ে যাবে। এভাবে নাড়তে নাড়তে যখন দেখবে বেগুনগুলো খুব সুন্দর সেদ্ধ হয়ে এসছে, তখন কিন্তু আমি বাদাম বাটাটা দিয়ে দেবো। এই দেখুন আমার প্রায় ভাজাটা হয়ে এসছে। এবার কিন্তু তবে অর্ধেকটা ভাজা বাকি থাকবে, মানে কিছুটা ভাজাটা বাকি থাকবে, তখনই বাদাম বাটাটা দিতে হবে, কেননা বাদামটাকেও তো ভালো করে ভাজতে হবে, তা না হলে তো বাদামের কাঁচা গন্ধ লাগবে, তাই ভালো লাগবে না। তাই উচ্ছে আর বেগুন আর আলু একটু বাকি থাকবে ভাজা কমপ্লিট হতে, তখনই কিন্তু বাদাম বাটাটা দিয়ে দিতে হবে। আমি এখানে অল্প একটু আদা বাটা দিলাম, আর একটু ঝাল ঝাল করার জন্য লঙ্কা গুঁড়ো দিলাম। আপনারা নাও দিতে পারেন, আর যে যেরকম ঝাল খেতে চান সেইভাবেই দেবেন। আর বারবার নাড়তে হবে, এই দেখুন, নাহলে তলার দিকে কিন্তু বসে যাবে। আর গ্যাসের ফ্লেমকে একেবারেই মিডিয়াম টু লোতে রাখবেন, মিডিয়ামও নয় লোতেই রাখবেন, তাহলে কিন্তু রান্নাটা খুব সুন্দর সেদ্ধও হয়ে যাবে আর খেতে ভীষণই টেস্টি লাগবে।
এই রেসিপিটি আমি আমার শাশুড়ি মায়ের থেকে শিখেছি। শাশুড়ি মা তো অনেক দিন ধরে নিরামিষ খান, অনেক রকমের নিরামিষ রেসিপি জানেন। তো এই রেসিপিটা যখন ফার্স্ট টাইম আমি খেয়েছিলাম, শুধু এইটা দিয়েই আমার পুরো ভাতটাই খাওয়া হয়ে গেছিলো। মানে গরম ভাতের সঙ্গে এই রেসিপিটা জাস্ট ফাটাফাটি লাগে। একবার বানিয়ে যদি খান তখনই বুঝতে পারবেন যে রেসিপিটা সত্যি অসাধারণ। খুব সাধারণ কয়েকটি মশলা দিয়েই রান্নাটি করেছি। আর নিরামিষের দিনে আমরা অনেকেই ভেবে পাই না কী করব। এই দেখুন আলুগুলো কী সুন্দর সেদ্ধ হয়ে গেছে, আর বেগুনগুলোও দেখুন কী সুন্দর সেদ্ধ হয়ে গেছে, উচ্ছেও খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে। তো এইভাবে ঝরঝরে হয়ে যাবে। দেখুন আমি একদম জল ছাড়াই কিন্তু রান্নাটি করলাম। দারুণ টেস্টি রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে কাছের বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। আরও নতুন নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে রাখবেন, তাহলে নতুন নতুন রেসিপির নোটিফিকেশানগুলো সবার প্রথম আপনার কাছেই পৌঁছে যাবে। নমস্কার, সবাই ভালো থাকবেন।